486 কোটি টাকার জামানতে এক্সিম ব্যাংক থেকে 5,000 কোটি টাকা হাতিয়ে নেন নজরুল ইসলাম মজুমদার। বেনামি ঋণ আদায়ে অনিশ্চয়তা। যেকোনো লোন অ্যাপ্লিকেশন বলতে আপনাকে প্রথমে সিআইবি রিপোর্ট নেওয়ার কথা। এইগুলো ছাড়াই যদি দিয়ে থাকে তার মধ্যে বোঝা গেল যে সম্পূর্ণভাবে এটা চেয়ারম্যান সাহেবের ইনফ্লুয়েন্সে লোনগুলো দেওয়া হয়েছে। ওনার জবাবদিহিতাটা ওই বোর্ড যদি না নিতে পারে তাহলে উনি একটু তো বেপরোয়া হতেই পারেন। শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার এবারের আসর। দুপুর 12টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। সিলেটে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধার, চলছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত। এখনও স্বাভাবিক হয়নি ঢাকা ও চট্টগ্রামের সাথে রেল চলাচল। ঐকমত্য কমিশনের বৈঠকে সংস্কার প্রশ্নে বিএনপি জামায়াতের মতভেদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে। এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে শুরু হয়েছে সরকারের দ্বিতীয় অধ্যায়, বললেন প্রধান উপদেষ্টা। ট্রাম্পের কাছে যে সুবিধা করতে পারেনি একটি পক্ষ। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে হচ্ছে, পদপদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, শেষ নিষ্ঠুর ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে না। বরিশালে দশকের পর দশক ধরে নেই ছাত্র সংসদ নির্বাচন। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন প্রকার বাণিজ্য হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু যদি আমাদের ছাত্র সংসদ থাকতো বা বাক্স থাকতো তাহলে এই ব্যাপারগুলো হতো না। সময়ের দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। চট্টগ্রামের 16 সংসদীয় আসনে আগে ভাগিয়ে নেমে পড়েছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। সাংগঠনিক কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। দিল্লি রেল স্টেশনে কুম্ভ পুণ্যার্থীদের হুড়োহুড়ি, পদদলিত হয়ে 18 জনের মৃত্যু। রয়েছেন 11 নারী ও 4 শিশু। প্রধানমন্ত্রীর গভীর শোক, তদন্তের নির্দেশ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। 500 কোটি টাকার কম জামানতে এক্সিম ব্যাংক থেকে প্রায় 5,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। প্রভাব খাটিয়ে নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে বের করে নেন এসব ঋণ। এর বাইরে আরও 20টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে 11,000 কোটি টাকা ঋণ নেন আলোচিত এই ব্যবসায়ী। দুটি পৃথক হত্যা মামলায় পতিত সরকারের অন্যতম এই সহযোগী এখন কারাগারে। নাসা গ্রুপের চেয়ারম্যানের অর্থ পাচার ও ঋণ অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। বিস্তারিত আলমগীর হোসেনের রিপোর্টে। এক্সিম ব্যাংকের ঋণ প্রদানে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। সংস্থাটির প্রতিবেদনে দেখা যায়, অনিয়ম জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ঋণের নামে 4,717 কোটি টাকা বের করে নিয়েছেন। নামে বেনামে 18টি প্রতিষ্ঠানের নামে এসব ঋণ দেখানো হয়েছে। এর মধ্যে ফান্ডেড 4,577 কোটি এবং নন ফান্ডেড প্রায় 140 কোটি টাকা। BFIUর প্রতিবেদনে বলা হয়েছে, 18টি প্রতিষ্ঠানের অনুকূলে বিতরণ করা ঋণের প্রকৃত সুবিধাভোগী নজরুল ইসলাম মজুমদার ও তার মালিকানাধীন নাসা গ্রুপ। বিপুল এই ঋণের বিপরীতে জামানত মাত্র 486 কোটি টাকা। এ বিষয়ে এক্সিম ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। নাসা গ্রুপেরও কেউ কথা বলতে রাজি হননি। যমুনা টেলিভিশন থেকে আসছি একটা নিউজের বিষয়ে কথা বলার জন্য। ব্যাংকের চেয়ারম্যান হওয়ায় প্রভাব খাটিয়ে এভাবে ঋণ বের করে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বেনামি ঋণ আদায় করাও সম্ভব হবে না। কোনো না কোনোভাবে প্রভাব খাটায়, অথবা ওনার পিছনে যদি কোনো প্রভাব থাকে সেটা খাটায় যদি কোনো কাজ করেন, তখন ওনার জবাবদিহিতাটা ওই বোর্ড যদি না নিতে পারে
তাহলে উনি একটু তো বেপরোয়া হতেই পারেন, এবং আমাদের আগের রিজিমের ক্ষেত্রে এটাই বেশি প্রযোজ্য। যে কোনো লোন অ্যাপ্লিকেশন বেলাতে আপনাকে প্রথমে সিআইবি রিপোর্ট নেওয়ার কথা। সিআইবি রিপোর্ট নিয়েছে কিনা, সেখানে কি লিখছে, এবং এইগুলো ছাড়াই যদি দিয়ে থাকে তার মধ্যে বোঝা গেল যে সম্পূর্ণভাবে এটা চেয়ারম্যান সাহেবের ইনফ্লুয়েন্সে লোনগুলো দেওয়া হয়েছে। 18টি প্রতিষ্ঠানের মধ্যে ফ্ল্যামিঙ্গো এবং মদিনা ডেটস অ্যান্ড নাটসের ঋণ নিয়ে পর্যালোচনা করেছে বিএফআইইউ। এতে দেখা যায় 2023 সালের এপ্রিলে ট্রেড লাইসেন্স করে 3 দিন পরেই এক্সিম ব্যাংকের টাওয়ার শাখায় চলতি হিসাব খোলে প্রতিষ্ঠানটি। গ্রাহকের আবেদনের ভিত্তিতে একই বছরের জুলাইয়ে জামানত ছাড়াই 9 কোটি টাকার বিনিয়োগ সুবিধা দেয় এক্সিম ব্যাংক। পরের বছর ঋণ সুবিধা বাড়িয়ে করা হয় 270 কোটি টাকা। মদিনা ডেটস অ্যান্ড নাটস ব্যবসা শুরু করে 2020 সালের জুলাইয়ে। 2022-এর মে মাসে গ্রাহকের আবেদনে জামানত ছাড়াই 75 কোটি টাকা বিনিয়োগ সুবিধা দেওয়া হয়। কয়েক ধাপে ঋণ বাড়িয়ে প্রায় 550 কোটিতে উন্নীত করা হয়। জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিএফআইইউর প্রতিবেদনে। বিশ্লেষকরাও বলছেন, ব্যাংকিং নীতিমালা নয়, এখানেও কাজ করেছে প্রভাব। সম্পূর্ণভাবে বেআইনিভাবেই করা, কারণ এমনি তো ব্যাংকিং নর্মস হচ্ছে যে একটা কোম্পানি আজকে অ্যাকাউন্ট খুললে কালকেই লোন পাবে না। কোম্পানিকে আপনি অবজার্ভ করতে হবে। সাধারণত ব্যাংক শুরু করে একটা স্বল্প অ্যামাউন্ট থেকে, তারপর আস্তে আস্তে বাড়ায়, এটা হচ্ছে প্রসেস, তাই না? তো এটা না করে আপনি কোম্পানি ফর্ম করলেন সেদিন, পরের সপ্তাহে অ্যাকাউন্ট ওপেন করলেন, তারপরের সপ্তাহে আপনি 9 কোটি টাকা দিয়ে দিলেন, তাই না? তারপরের বোর্ড মিটিং আবার 270 কোটি টাকা হয়ে গেল। এগুলো তো আজগুবি কথাবার্তা। প্রতিষ্ঠান দুটির চলতি হিসাবে জমা হওয়া টাকা উত্তোলন করে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে জমা করার তথ্যও পেয়েছে বিএফআইইউ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। বেলা 12টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে। মোনাজাতে শরিক হতে টঙ্গী ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে চলছে বয়ান। বিদেশি মেহমান ও আগত মুসল্লিদের সে বয়ান তর্জমা করে শোনানো হচ্ছে। তাছাড়া খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকীদার তালিম। মূলত ইজতেমা শেষে 7 থেকে 10 দিনের চিল্লায় যান তালিমের সাথীরা। সে সময় কিভাবে দিনের দাওয়াত দিতে হবে শেষ মুহূর্তে চলছে সে শিক্ষা। তাছাড়া আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে বিভাগ। সাদপন্থীদের ইজতেমায় যোগ দিয়েছেন 49 দেশের প্রায় 1,500 মুসল্লি। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ। সরাসরি যাচ্ছি রাসেলের কাছে। রাসেল, আখেরি মোনাজাতের সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? ময়দানের সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। সোহার, মাঠের পরিস্থিতি ভালোই বলা চলে। আসলে আপনি দেখতে পাচ্ছেন আসলে এখন আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে। এর আগের সংবাদে যখন আসলে জানাচ্ছিলাম বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, তবে এখন সূর্যেরও উপরে উঠছে এবং ধাপে ধাপে শীত ওই অর্থে অতটা বেশি ছিল না, তবে একটু আবহাওয়া পরিষ্কার হচ্ছে, এটি মানুষের জন্য সুবিধার। প্রস্তুতির জায়গা আসলে মোনাজাতের জন্য রয়েছে। এখানে যেহেতু আজকে এই পর্বের বা এই বছরের আসলে ইজতেমা শেষ হতে যাচ্ছে, এই বছরে 3টি পর্বে ভাগ হওয়ার আজকে 3য় পর্ব শেষ হবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। এবং আমরা এখন পর্যন্ত যতটা জেনেছি যে 12টার দিকেই মোনাজাত শুরু হবে। ফলে সকালের দিক থেকে খানিকটা করে মানুষ আসতে শুরু করেছিল, যারা ঢাকার মধ্য থেকে যারা মোনাজাতে অংশ নেবেন, কারণ ইজতেমার মোনাজাতে অংশ নেওয়ার জন্য মানুষের একটি বিশেষ আকর্ষণ থাকে। যারা সাধারণত এখানে অবস্থান করে যারা থাকতে পারেন না বা থাকেন না নানান কারণে, তাদের অনেকেই আবার মোনাজাতে অংশ নিতে চান। অন্যান্য সময় বা অনেকটা আগে, অর্থাৎ বিভক্তির আগে যেমনটা ছিল, টঙ্গী বা উত্তরা পর্যন্ত মাইক দেয়া হতো মোনাজাতে অংশ নেওয়ার জন্য, যাতে মোনাজাতের শব্দ শুনতে পারে। এবারের পরিস্থিতি বা গেল 2-1বারের পরিস্থিতিটা কিছুটা ভিন্ন। সেই এয়ারপোর্ট পর্যন্ত বা টঙ্গীর বিভিন্ন দূর দূরান্ত পর্যন্ত মাইকের পৌঁছানো হয় না, কারণ সেই পর্যন্ত আসলে লোক সমাগম হয় না, যেহেতু কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে। ফলে মাঠের আশপাশ পর্যন্তই মানুষের উপস্থিতি থাকে, বা মূল সড়কের হয়তো একেবারে মাঠের কাছে সড়কগুলোতে মানুষের উপস্থিতি থাকে। এবারও আমরা দেখতে পাচ্ছি যে সড়কগুলো তুলনামূলকভাবে ফাঁকা রয়েছে বা মানুষ চলতে পারছে, গাড়ি নিয়ে চলতে পারছে। তবে এখনও কিছু কিছু মানুষ মোনাজাতে অংশ নেওয়ার জন্য আসছেন।
সাধারণত ফজরের নামাজ পড়েই সেই সব মানুষগুলো রওনা দিয়ে থাকেন, কারো কারো হয়তো পৌঁছাতে খানিকটা বিলম্ব হয়ে থাকে। তো সব মিলে মাঠের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান সেটিও বেশ স্বাভাবিক রয়েছে। গতকাল একটি ছোট বিশৃঙ্খলার খবর জানা গিয়েছিল, তবে এখন পর্যন্ত আজকে আমরা তেমন কোনো সমস্যার কথা শুনিনি। শান্তিপূর্ণভাবেই আশা করা যাচ্ছে যে এখন পর্যন্ত যে এবারের ইজতেমার পর্বটি শেষ হবে। সোহার। রাসেল, ধন্যবাদ আপনাকে। সিলেটের দক্ষিণ সুরমায় লাইনচ্যুত তেলবাহী দুটি ওয়াগন উদ্ধার করা হয়েছে। চলছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত কাজ। এখনও স্বাভাবিক হয়নি ঢাকা ও চট্টগ্রামের সাথে রেল চলাচল। আলো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত কাজের সবশেষ কি অবস্থা? ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগতে পারে? সোহার, সিলেটের দক্ষিণ সুরমার যে ক্ষতিগ্রস্ত যে রেল লাইন, সেই রেল লাইনের মেরামত কাজ শেষ হলেই আসলে বলা যায় যে এই যে ট্রেন চলাচল সেটি স্বাভাবিক হতে পারে। তবে কখন নাগাদ এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি এখনো নিশ্চিত করে যারা এখানকার যারা আসলে কাজ করছেন তারা সঠিক করে বলতে পারছে না। তবে তারা বলছেন যে আরও কিছুটা সময় লাগতে পারে। এবং ঘটনাটি গতকাল রাত 11টার পর এই যে রেল লাইনটি দেখছেন সেই রেল লাইনে চট্টগ্রাম থেকে আসা একটি তেলবাহী ট্রেনের একটি বগি সেটি লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হওয়ার সাথে সাথে যে রেল লাইন আছে সেই রেল লাইনটি ক্ষতিগ্রস্ত হয়। এখন থেকে আরো 10 থেকে 15 মিনিট আগে যে ক্ষতিগ্রস্ত হওয়ার লাইনচ্যুত হওয়া যে বগিটি সেই বগিটি উদ্ধার করা হলেও এখন পর্যন্ত যেহেতু রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়া রেল লাইনের কাজ সম্পন্ন হয়নি, ফলে এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এবং এতে করে রাতে সিলেট থেকে যে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেটি আসলে এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি সকালে সিলেট থেকে যে কালনী এক্সপ্রেস আসলে ছেড়ে যাওয়ার কথা ছিল ঢাকার উদ্দেশ্যে সেটিও ছেড়ে যায়নি। তার মূল কারণ ঢাকা থেকে আসলে যে ট্রেনগুলো রাতে পৌঁছার কথা ছিল, চট্টগ্রাম থেকে পৌঁছার কথা ছিল, সেগুলো আসলে এখন পর্যন্ত শ্রীমঙ্গল বা কুলাউড়া এসব এলাকায় আটকা পড়েছে, যেহেতু সিলেটের রেল লাইন এখনো স্বাভাবিক হয়নি। এতে করে যাত্রীরা যারা আছেন তারা আসলে বড় রকমের ভোগান্তিতেই পড়েছেন, কারণ এই সিলেটের সাথে সারা দেশের আসলে যে রেল যোগাযোগ সেটি প্রায় 8 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। এখানকার যে যারা আসলে কর্মকর্তারা আছেন, বিশেষ করে এই যে রেল লাইনের সংস্কারের যে কাজগুলো চলছে সেই কাজে যারা জড়িত আছেন তারা বলছেন যে তারা আসলে রাত 3টার পর থেকেই মূলত এই যে উদ্ধার কিংবা এই যে রেল ক্ষতিগ্রস্ত হওয়া রেল লাইন সেটি মেরামতের কাজ তারা করছেন। তবে সেই কাজে আরও কিছু সময় লাগতে পারে। এখন পর্যন্ত আসলে তারা যে বেঁকে যাওয়া যে রেল লাইন সেই রেল লাইনের মেরামত কাজটুকুই করছেন। তবে সিলেটের রেলওয়ে যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে যাতে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, অর্থাৎ ট্রেন চলাচল স্বাভাবিক হয়, সেই প্রচেষ্টাটাই মূলত তারা আসলে করছেন এবং সে লক্ষ্যেই তারা মূলত এই মুহূর্তে কাজ করছেন। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। সোহার। নাবিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাতীয় না স্থানীয় সরকার নির্বাচন আগে এই বিতর্কের পর সংস্কার ইস্যুতেও দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। সংস্কার ইস্যুতে ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। তবে জামায়াত সংস্কারের চূড়ান্ত ফয়সলার পরই জাতীয় নির্বাচন চায়। এছাড়া রাজনৈতিক দলগুলো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ঐকমত্য কমিশনের কাজ শেষ করারও তাগিদ দেন। 6 সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলের মতামত জানতে গঠিত ঐকমত্য কমিশনের প্রথম সভা হয় ফরেন সার্ভিস একাডেমিতে। এতে অংশ নেয় 26টি দল ও জোট। শনিবার দুপুর 3টায় শুরু হওয়া বৈঠক চলে 3.5 ঘন্টা, যেখানে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে পরিচিত হন ঐকমত্য কমিশনের সদস্যরা। বরাবরের মতো এই বৈঠকেও ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনে তাগিদ দেয় বিএনপি। তবে এতে অনীহা জামাতের। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে। যে সংস্কার প্রয়োজন এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে,
সেগুলো তাদের নিজস্ব মতামত বলেছে, কিন্তু একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা আজকে সেভাবে হয়নি। বিএনপি আগে জানিয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না, তাই সংস্কার ইস্যু ছাপিয়ে আলোচনায় গুরুত্ব পায় কোন নির্বাচন আগে হবে, স্থানীয় নাকি জাতীয় সেই বিতর্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল স্থানীয় নির্বাচন করার পক্ষে, তবে এখানেও আছে ভিন্ন মত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় কোনো নির্বাচনে চাই না। স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। ঐক্যমত কমিশনের কাজ শেষ করতে 6 মাসের সময়সীমা দেওয়া হয়েছে, যদিও কয়েকটি রাজনৈতিক দল মনে করে আগামী 2 বা 3 মাসের মধ্যেই এ কাজ শেষ করা সম্ভব। সুপারিশ দিয়েছে, যে সুপারিশগুলো কমন এগুলোকে আপনি একটা লিস্ট আউট করেন যে এই সুপারিশগুলো সবাই একমত হয়েছে, এরপরে যেগুলোতে একমত হয় নাই সেগুলো নিয়ে আপনারা ডিসকাশন শুরু করেন। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সর্বোচ্চ এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনও মনে করে যত দ্রুততা সম্ভব, কিন্তু এটা তো অকস্মাৎ হবে না, কিছুটা সময় লাগবে এই প্রক্রিয়াটা অগ্রসর হতে। আলাদা করে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশনের কাজ শুরু হবে চলতি মাসের শেষের দিকে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। সব দলের সংস্কার নিয়ে মতামত সারা দেশের মানুষের সামনে প্রকাশ করা হবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এটা থেকে কে অমত করবে আমাকে বলেন, কেমনি আমরা অমত করব, কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না, এটা দুর্নীতি ব্যাপার হোক, আমার কোনো আপত্তি নেই। আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক। উনি যদি 100টা প্রস্তাব করে দেন আমরা 100টা প্রস্তাবে রাজি। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি, অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো, আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এইটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। অন্তর্বর্তী সরকার এবং কমিশন সহযোগিতা করলেও আকাঙ্ক্ষিত সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এ কথা জানান তিনি। বলেন, গোটা বিশ্ব বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে, তাই ট্রাম্পের কাছে যেও সুবিধা করতে পারেনি ষড়যন্ত্রকারীরা। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। এতে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করা জাতীয় সনদ হবে দেশ চালানোর দলিল, যা নতুন বাংলাদেশের পথরেখা নিশ্চিত করতে সক্ষম হবে। এটি তৈরিতে ব্যর্থ হলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। একটি জাতীয় সনদ তৈরি হবে যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গঠিত কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। সংস্কার কমিশন ও সরকার এক্ষেত্রে শুধুমাত্র সহযোগিতা দেবে। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। বিগত 6 মাসের অভিজ্ঞতা সরকারকে সাহস জুগিয়েছে। চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথার কারণে করা হয়েছিল বোঝাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টা বলেন, শুধু দেশের জনগণই নয়, সারা পৃথিবীর মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে, যার কারণে প্রতিপক্ষ সুবিধা করতে পারছে না, তাদের ষড়যন্ত্রগুলো ব্যাহত হচ্ছে। এমনকি ট্রাম্পের কাছে গিয়েও তারা সুবিধা করতে পারেনি। যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদের মোকাবেলা করা গেছে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছিল তা জাতিসংঘের প্রতিবেদনে বন্ধ হয়েছে। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে
অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে, যেখানে যাই বহু গল্প রচনা করেছে, শেষ মিস্টার ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারবে না। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, আজকের বৈঠকের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। নতুন বাংলাদেশ গড়তে পুরো পৃথিবী পাশে আছে। এই বৈঠকের মাধ্যমে সবাই কেমন বাংলাদেশ চায় তা নির্ধারণ করা হবে। এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি আদায়ের অন্যতম মাধ্যম, অথচ বরিশালে দশকের পর দশক নির্বাচন হচ্ছে না কোনো ছাত্র সংসদে। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম বাড়ছে। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাই ছাত্র সংসদ নির্বাচনের দাবি তাদের। একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকত বিএম কলেজ ছাত্র সংসদ বাকসুর এই ভবন। বরিশাল বিভাগ প্রতিষ্ঠার আন্দোলন, দক্ষিণাঞ্চলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বা পদ্মা সেতু মাওয়াই নির্মাণ, এমন অনেক বড় বড় আন্দোলনের শুরুটা হয়েছিল এখান থেকে। ছাত্র সংসদ থেকে উঠে আসা অনেকেই এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে, অথচ নেতা তৈরির এই কারখানায় নির্বাচন নেই 2 যুগ ধরে। দক্ষিণাঞ্চলের ছাত্র রাজনীতির আতুরঘর বলা হয় সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ তথা বাকসুকে। তবে 2 দশকের বেশি সময় ধরে এখানে ছাত্র প্রতিনিধি নেই, অর্থাৎ নির্বাচন হয় না। ভবনটিও এখন পরিত্যক্ত প্রায়। ছাত্র রাজনীতি কখনোই সাবলীলতা পাবে না। ধরেন রাজনৈতিক দল আছে কিন্তু নির্বাচনের কোনো ব্যবস্থা নেই, তাহলে কোনো রাজনৈতিক দলে রাজনৈতিক জাতীয় কোনো ব্যক্তিত্ব ফুটে উঠবে না। 2002 সালে সরকারি বরিশাল কলেজ এবং 1991 সালের পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে। তৎকালীন ছাত্রনেতারা বলছেন, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় নেতৃত্ব তৈরি হচ্ছে না, ফলে রাজনীতি চলে যাচ্ছে ব্যবসায়ী আমলাদের দখলে। স্বৈরাচারী সরকার আমলে তো এরা ছাত্র সংসদ নির্বাচন দেয়নি, সন্ত্রাসী বাহিনী দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। যাই হোক, আমি হাতেম আলীর কথা বলি, যেহেতু এখানে ছাত্র ছিলাম। হাতেম আলী কলেজে অনেক জট 1991 সে 91 ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আর হয়নি। রাজনীতিতে ব্যবসায়ী আমলা এদের দৌরত্ব, কিন্তু ছাত্র সংসদ থেকে বের হওয়া একজন ভিপি, জিএস, এজিএস এইসব নেতৃত্ব নাই বললেই চলে। নির্বাচন না হলেও প্রতি বছর ছাত্র সংসদ খাতে টাকা দিতে হয় শিক্ষার্থীদের। এবার দাবি উঠেছে নির্বাচনের। যদি এখানে ছাত্র সংসদ নির্বাচন থাকতো বা ছাত্র সংসদ নির্বাচিত কোনো প্যানেল থাকতো, তাহলে অবশ্যই তারা এটা আসলে মারামারি হওয়ার আগেই এটা মিটমাট করতে পারতো। বিভিন্ন প্রকার বাণিজ্য হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু যদি আমাদের ছাত্র সংসদ থাকতো বা বাক্স থাকতো তাহলে এই ব্যাপারগুলো হতো না। সময়ের দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক কোন্দলের কারণে ছাত্র সংসদ নির্বাচন সম্ভব হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে সরকারের নির্দেশনা পেলে নির্বাচন আয়োজনে আগ্রহী তারা। এক গ্রুপ চাচ্ছে ইলেকশন, আর এক গ্রুপ চাচ্ছে না, তো এইসব মিলিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণেই দেখা যায় যে কার্যক্রম খুব একটা আগায় না। বিশ্ববিদ্যালয়গুলো যখন ছাত্র সংসদের আবহে চলে আসবে এবং নির্বাচন হয়ে যাবে, তখন হয়তো আমরাও আর বসে থাকার কোনো এই পাবো না। এখন এককভাবে একাকী এটা শুরু করা আসলে কঠিন। এছাড়া 2011 সালে দক্ষিণের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। চট্টগ্রামের 16 সংসদীয় আসনে জামায়াতে ইসলামের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন আগেভাগেই। তালিকা চূড়ান্ত করার পর থেকে চলছে সভা সমাবেশ, গণসংযোগ। সাংগঠনিক কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। দীর্ঘদিন কোণঠাসা দলটির নেতাকর্মীরাও সরব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামে সরব জামাতে ইসলামীর নেতাকর্মীরা। উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরে সম্মেলন, সভা সমাবেশ চলছে প্রায়ই। সাংগঠনিক তৎপরতার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের জন্য চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নামও চূড়ান্ত করেছে জামাত। জামাতের পার্লামেন্টারি বোর্ড আছে, সেখানে সিদ্ধান্ত হয়ে যেখানে যেভাবে নির্বাচন করা দরকার সেখানে অংশগ্রহণ করব। সংগঠন যেটাই সিদ্ধান্ত নেয় আমরা সেই অনুসারেই কাজ করব। এখানে আমাদের ব্যক্তির কোনো চয়েস, ডিসচয়েস, লাইক ও ডিসলাইক এরকম আমাদের কিছুই নেই।
অন্তর্বর্তী সরকার এখনো সুস্পষ্ট ঘোষণা না দিলেও চট্টগ্রামে আসন ভিত্তিক নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন জামায়াতের প্রার্থীরা। শুধুমাত্র নির্বাচনের জন্য নয়, বরঞ্চ আমাদের তো সাংগঠনিক যে স্ট্রাকচার ওয়ার্কগুলো আছে এগুলো তো সবগুলো সোশ্যাল ওয়ার্ক। তো সেই হিসেবে আমাদের সকলেই এটা প্রিপেয়ার থাকে, সকলেই জনগণের পাশে দাঁড়িয়েছি। তো আপনারা তো জানেন 17 বছর ধরে আমরা একটু খুব চাপের মুখে ছিলাম, তাতেও আমরা কোনো রকমের আপোষ করিনি, আমরা জনগণের পাশে ছিলাম। জামাত ইসলামীতে কেউ ব্যক্তিগতভাবে নির্বাচন করে না, দল তাদেরকে নির্বাচনে প্রতিনিধিত্ব করে, আমরা দলের প্রতিনিধিত্ব করব। প্রার্থীদের নিয়ে মাঠেও নেমে পড়েছেন দলটি। প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম 14 আসনের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে নিয়ে চন্দনাইশে সমাবেশ করেছে দক্ষিণ জেলা জামাত। আমি আপনাদের মতো একজন যারা আছেন তাদের মতোই আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে থাকবো, কাফেলার একটা অংশ হবে, এই কথাটা শুরু করতে পারি। তবে নির্বাচনে জোট হলে প্রার্থী রদবদল হতে পারে বলে জানিয়েছেন নেতারা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাদারীপুরের শিবচরে স্থায়ী সেতুর অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। শেষ পর্যন্ত আড়িয়াল খাঁ নদ পারাপারে স্থানীয়রাই নিয়েছেন উদ্যোগ। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। তবে গাড়ি চলাচল করতে না পারায় রোগী পারাপার ও পণ্য পরিবহনে দুর্ভোগ থেকেই যাচ্ছে। মাদারীপুরের শিবচর উপজেলার নীলখি ইউনিয়ন দুই পাশে সর্দার মাহমুদের চরকে আলাদা করেছে আড়িয়াল খাঁ নদ। স্থায়ী সেতু না থাকায় নদ পারাপারে গ্রামবাসীর ভোগান্তি দীর্ঘদিনের। মানুষের ভোগান্তি লাঘবে প্রবাসী ও স্থানীয়দের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে প্রায় 182 মিটার লম্বা সেতু। এতে নদের দুই পারের বাসিন্দাদের ভোগান্তি কমেছে অনেকাংশে। আগের চেয়ে স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়েও আসা যাওয়া করছে শিক্ষার্থীরা। এলাকাবাসী সবাই এপার ওপার মিলেই সেতুটা করছে। এপারে থেকে আমরা ওপার যেতে পারি নাই, তো এখন আমরা এই সেতুটা হওয়ার কারণে আমরাও আসতে পারছি। সেতুটা হয় আমাদের এতটা উপকৃত আমরা হয়েছি যেটা ভাষায় বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। তবে জরুরি মুহূর্তে রোগী আনা নেয়া কিংবা প্রয়োজনীয় কৃষিপণ্য সরবরাহে স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। এরই মধ্যে সয়েল টেস্ট, সার্ভে সহ বেশ কিছু ধাপ শেষ হলেও সেতু নির্মাণ কাজে কোনো অগ্রগতি নেই। স্থায়ী আমরা একটা পাকা ব্রিজ সরকারের কাছে আবেদন করি, যে এই জায়গায় আমরা একবার ওই যে এমপি সাহেব আসছিল, সে পাশ করাই দিয়ে গেছে। এখন কিভাবে আছে জানি না, এখন আমাদের এখানে একটা সেতু দরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে স্থায়ী সেতুর নকশার কাজ চলছে, শিগগিরই নির্মাণ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ প্রকল্পের আওতায় ওখানে টপো সার্ভে এবং সয়েল টেস্টের কাজ সম্পূর্ণ হয়েছে। ওটা ডিজাইনের ইউনিটে কাজ চলমান আছে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে আড়িয়াল খাঁ নদের ওপর স্থায়ী সেতুর নির্মাণ কাজ শুরুর দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। তীব্র তাপদাহ আর ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে দেশের চা শিল্পে। 2023 সালে যেখানে রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদন হয়, সেখানে 2024 সালে প্রায় 10 ভাগ কমেছে উৎপাদন। প্রতিকূল আবহাওয়ায় কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত উৎপাদনকারীরা। তবে এই শিল্পের উন্নয়নে শুধু উৎপাদন নয়, চায়ের গুণগত মান বৃদ্ধির পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান, পাহাড়ের গা জুড়ে দাপট হরিৎ পত্রালীর, যতদূর চোখ যায় কেবল সবুজের সমারোহ। মৌলভীবাজারের এরকম 90টি বাগান থেকে দেশে 2/3 চা উৎপাদন হয়। আর 2023 সালে সারা দেশের চা বাগানগুলোতে চাষ হয় রেকর্ড 10 কোটি 29 লাখ কেজি। স্বপ্ন পূরণ হয় প্রথমবারের মতো উৎপাদনে 2 অঙ্কের মাইলফলক ছোঁয়ার। তবে সেই সুবাতাস যেন আর বেশি দিন বইল না। প্রতিকূল আবহাওয়ায় পরের বছরই নেতিবাচক প্রভাব পড়ে চা শিল্পে। পাতিও কম আর পানি বৃষ্টি যেমন রোদও তেমন, সেই অনুযায়ী আগামী বছরের অনুযায়ী আমরা সেভাবে টাকা পাইছি না। গতবারে অনেক পাতি পাইছিলাম, এবারে পাতি নাই। এবারে আমরাও লস, কোম্পানিরও লস। বেশি টেম্পারেচার হয় তখন গ্রোথ কমে যায় এবং এইটা অপটিমাম একটা টেম্পারেচার লাগে। তীব্র তাপদাহে গত বছরে দেরিতে কুড়ি আসে, সাথে ছিল ভারী বৃষ্টির প্রভাব। আবহাওয়া অনুকূলে না থাকায় গেল বছরের চেয়ে অন্তত 10 ভাগ কমেছে চায়ের উৎপাদন। পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই দরকার, কিন্তু এবছর এটা আমরা ঠিকভাবে পাইনি।
তার জন্য আমরা এখন প্রায় 10% বিহাইন্ড রয়েছি। চা রপ্তানি দেশের অর্থনীতিতে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না মেলার অভিযোগও রয়েছে উৎপাদনকারীদের। এই শিল্পের উন্নয়নে তাই উৎপাদনের পাশাপাশি গুণগত মান বৃদ্ধির পরামর্শ ব্যবসায়ীদের। চার দাম তো নাই, যে পরিমাণ কষ্ট খরচ যায় এ পরিমাণ চা বিক্রি হয় না। কোয়ালিটির দিকে নজর দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওদের চায়ের দাম বেড়ে গেছে। সুতরাং বলাই যায় যে আপনার কোয়ালিটি ভালো না করলে চায়ের দাম বাড়বে না। 1854 সালে সিলেটের মালিনী ছড়া বাগানের মধ্য দিয়ে দেশে প্রথম চায়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। বর্তমানে দেশে মোট চা বাগানের সংখ্যা 168টি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে গাঁজা ও জুয়া খেলার সরঞ্জাম সহ 8 জন আটক হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে শনিবার রাত 9টা থেকে ঘণ্টাব্যাপী অভিযান চালায় সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেখানে গোপন একটি কক্ষ থেকে গাঁজা ও জুয়া খেলার সরঞ্জাম সহ 8 জনকে আটক করা হয়। মুচলেকা নিয়ে তাদের মধ্যে 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাবনার ঐতিহ্যবাহী নদী ইছামতি একসময়ের দাপুটে নদী দখল দূষণে হারিয়েছে জৌলুস। নদী পুনরুদ্ধারে জেলাবাসীর লাগাতার আন্দোলনের পর অবশেষে নেওয়া হয়েছে উদ্যোগ। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জোরে সোরে চলছে খনন কাজ। সব প্রতিবন্ধকতা পেরিয়ে আবারও ইছামতি ফিরবে পুরনো রূপে, প্রত্যাশা পাবনাবাসীর। একসময় বিশাল আকারের জাহাজ চলত অবলীলায়। স্বচ্ছ জলরাশির পাশাপাশি খরস্রোতা ছিল ইছামতি। অথচ দখল দূষণে সেই নদী আজ মৃতপ্রায়, পরিণত হয়েছে সরু খালে। মৃত নদী রক্ষায় আন্দোলনের নামে পাবনাবাসী নানা জটিলতায় কয়েক দফা প্রকল্প পেছালেও 2023-24 অর্থবছর থেকে শুরু হয় ইছামতি উদ্ধার কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সাথিয়ার মাধপুর ক্লোজার পয়েন্ট থেকে শুরু হয়েছে খনন কাজ। এর মধ্যে স্বচ্ছ জলরাশি আর মনোরম পরিবেশ ফিরছে ইছামতিতে। 16 বছর বয়সের সময় সারা ডুব পারে লাইছি, খাইছি, মাছ ধরেছি, মাছ খাইছি। আর এখন 70-75 বছর বয়স আছে, ডুব দিতে পারতেছি না। আমাদের ছোটোর সময় আমরা দেখেছি নদীটা খুব ভালো ছিল। আমরা যখন গোসল করতাম, আগে নৌকা চলতো, সব কিছু ভালো ছিল। কিন্তু মাঝে এসে নদীটা কচুরিপানা এসে ভরে যায়, তারপরে অপরিষ্কার ছিল। বাপদাদার মুখে একসময় শুনছি যে ইছামতি নদীতে নৌকা চলছে, বড় বড় মাছ পাওয়া গেছে, কিন্তু আমরা তো জন্মের পর দেখেছি নদীর সেরকম অস্তিত্ব নাই। নদী খননের পাশাপাশি সৌন্দর্য বর্ধনে বিভিন্ন স্থানে 23টি সেতু নির্মাণ করা হবে। 2 পারে ড্রেন, ওয়াকওয়ে এবং ঘাট নির্মাণের কথাও রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। সিএস ম্যাপের ভিতরে যারা বাড়িঘর করেছে বা কোনো স্থাপনা করেছে, সেগুলা বিষয়ে আমাদের এই অবৈধ স্থাপনা যেগুলো আছে সেটাও কাজ করার সময় আমাদের এটি উচ্ছেদ করতে হবে। আমাদের প্রতিনিয়ত 140 থেকে 45টা এক্সকাভেটর কাজ করছে এবং আমরা আশাবাদী নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে 1.5 কোটি টাকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কিশোরগঞ্জের কটিয়াদীতে শতবর্ষী কুড়ি খাইয়ে মেলার সমাপনী দিন আজ। প্রাচীন এই মেলায় সময়ের সাথে এসেছে নানা পরিবর্তন। বারোয়ারি মেলার সাথে যুক্ত হয়েছে আকর্ষণীয় সব রাইড আর প্রযুক্তি। অনেক বড় মেলা, এখানে আসছি, কিছু শপিং টপিং করবো আর নাগরদোলায় উঠছিলাম, খুব ভালো লাগছে। আর ভিড়ের কারণে থাকা যাইতেছে না। এখানে একটা মিলন মেলার মতো এসে আমরা খুবই আনন্দিত। মাছও কিনতে আসছি, দেন আমরা মেলাও করতে আসছি। এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় আর প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পাওয়া যায়। 2 বছর হলো বিয়ে করলাম, প্রতি বছর নেই, এই বছরও আসছি। গতবার একটা মাছ কিনলাম, এই বছর একটা মাছ কেনার জন্য আসছি। আমি এই মেলার কথা শুনেছি কিন্তু কোনোদিন আসি নাই, এই প্রথম আসলাম, এসে আমার খুব ভালো লাগছে। মাছটার দাম হইতেছে 28,000 30,000 বলতেছে, আমরা বেশি না, 35,000 টাকা হইলে আমরা বিক্রি করে দেবো মাছটা।
ঐতিহ্যবাহী কুড়িঘাই মেলা কটিয়াদী উপজেলায়। এটা দেখা 100 বছরের 500 বছর ঐতিহ্যবাহী এই মেলা। যদিও একজন সাধক পুরুষের মাজারকে ঘিরে এই মেলার সূত্রপাত, কিন্তু কাল পরিক্রমায় এখন দেখা যায় যে কেবল কিশোরগঞ্জ না, সারা দেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে অংশগ্রহণ করে। মেলা তো আজকে নাই, এটা ঐতিহ্য মেলা। অনেক বছর ধরে প্রতি বছরই সাধকরা আসে। ভারতের দিল্লি রেল স্টেশনে মহাকুম্ভের পুণ্যার্থীদের ভিড় হুড়োহুড়িতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 11 জন নারী ও 4 শিশু রয়েছে, আহত কয়েকশো। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে প্রয়াগরাজের উদ্দেশ্যে রেল স্টেশনে জড়ো হন হাজার হাজার মানুষ। দুটি ট্রেন বাতিল হওয়ায় বাড়তে থাকে ভিড়। রাত 8টার দিকে শুরু হয় হুড়োহুড়ি। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। একটি ট্রেন থামতেই হুমড়ি খেয়ে পড়েন পুণ্যার্থীরা। ভিড়ের চাপে তৈরি হয় দম বন্ধকর পরিস্থিতি। পদদলিত হন অনেকে। নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যও নিয়ন্ত্রণ করতে পারেনি ভিড়। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ট্রেন সহ অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দেশ দিয়েছেন তদন্তের। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বন্দিদশা থেকে অবশেষে মুক্তি। অন্ধকার ইসরায়েলি কারাগার থেকে বের হয়ে এলেও শারীরিকভাবে একেবারেই নিস্তেজ ছাড়া পাওয়া ফিলিস্তিনি বন্দীরা। অমানবিক অত্যাচারে মানসিকভাবেও তারা চরম বিপর্যস্ত। এমনভাবে নির্যাতন চালানো হয়েছে যে পরিবারের সদস্যরাও চিনতে পারছে না। দীর্ঘ সময় পর মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে পেরে উচ্ছ্বসিত ছাড়া পাওয়া ফিলিস্তিনি বন্দীরা, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট নির্যাতনের ছাপ। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের চিনতে পারছেন না তাদের স্বজনরাই। ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের বয়ানে বেরিয়ে আসছে ইসরায়েলি কারাগারে কাটানো বিভীষিকাময় দিনের লোমহর্ষক কাহিনী। মাতৃভূমিতে পা রাখলেও অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না যে তারা নরক থেকে বেরুতে পেরেছেন। কারাগারের বিবরণ সম্পর্কে যদি বলতে হয় তবে বলবো এটা কল্পনাতীত কষ্টের জায়গা। কয়েদিদের অকথ্য ভাষায় গালাগালি আর মারধর সেখানে প্রতিদিনের ঘটনা। তীব্র ক্ষুধায় আর হিমশীতল ঠান্ডায় দিন কাটিয়েছি। কষ্টের কথা ভাষায় বলে বোঝানো যাবে না। যাবজ্জীবন সাজা পেয়েছিলাম। আসলে 15 বছর কিংবা 20 বছর ধরে জেলে থাকলে ছাড়া পাওয়ার আশা মরে যায়। আমিও ভেবেছিলাম আর কখনো পরিবারকে দেখতে পারবো না। অসহ্য যন্ত্রণায় এক একটা দিন পার করেছি। ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়ার আশায় অধীর অপেক্ষার প্রহর শেষ হয়েছে বন্দী ফিলিস্তিনিদের পরিবারগুলোর। কিন্তু এতদিন পর তাদের কাছে পেয়েও বড় ধরনের ধাক্কা খেয়েছেন পরিবারের সদস্যরা। অমানবিক নির্যাতনে প্রিয় মুখগুলো এখন আর চেনার উপায় নেই। আপনজনদের জড়িয়ে ধরে শুধু চোখের পানি ফেলছেন তারা। হাত তুলে এই নিষ্ঠুরতার বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। আল্লাহ ওদের কখনো ক্ষমা না করুক। এই পাশবিকতার শাস্তি ওরা পাবেই। যুদ্ধবিরতির শর্তানুযায়ী শনিবার 3 ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ছাড়া পেয়েছেন 369 ফিলিস্তিনি বন্দী। তাসরিয়ান সোভান, যমুনা নিউজ। বিদ্রোহ কিংবা বুলেট কিছুই যেন দমাতে পারেনি ভালোবাসা। ভ্যালেন্টাইন ডে এর পরই দীর্ঘদিনের প্রেমিকার সাথে বিয়ের পিড়িতে বসার কথা ছিল, কিন্তু বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে দুর্ভাগ্যবশত গুলিবিদ্ধ হন কঙ্গোর মাতন্ডা কোয়াজাম্বি নোয়া। বিয়ে পেছালেও ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে ক্রাচে ভর দিয়ে প্রেমিকার কাছে হাজির হন, হাতে একগুচ্ছ ফুল। ভালোবাসার জন্য কি না করতে পারে মানুষ। প্রিয়জনকে পাওয়ার জন্য পৃথিবীতে অনন্য নজির সৃষ্টি করেছেন কতজন। তেমনই একজন কঙ্গোর মাতন্ড কোয়াজাম্বি নোয়া ঠিক করেছিলেন বিশ্ব ভালোবাসা দিবসের পরদিনই বিয়ে করবেন নিজের দীর্ঘদিনের প্রেমিকা ইসরায়েলা মিৎসাবাকে। তবে বাদ সাধল বিদ্রোহ। গোমা শহরে চলমান M23 বিদ্রোহী গোষ্ঠীর হামলার শিকার হন নোয়া। বিয়ের ঠিক 2 দিন আগে হন গুলিবিদ্ধ।
কথা ছিল বিয়ের অনুষ্ঠানের, অথচ আজ ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে আমাকে। দুর্ভাগ্যবশত গোলাগুলির মাঝে পড়ে গিয়েছিলাম। একটি বুলেট এসে আমার পায়ে আঘাত করে। আহত হয়ে বিয়ে পিছিয়ে গেলেও ভালোবাসা দিবসে নোয়ার আবেগ প্রকাশকে ঠেকাতে পারেনি বুলেট। এক হাতে ক্রাচ আর অন্য হাতে ফুলের তোড়া নিয়ে পৌঁছে গেছেন প্রেমিকার কাছে। শহরে সংঘাতের ভয়াবহতার মাঝেও ভালোবাসা দিবসে প্রেমিকাকে উপহার দিলেন স্মরণীয় কিছু মুহূর্ত। যুদ্ধের মাঝেও আমি ওকে মনে করিয়ে দিতে চাই যে ও আমার কাছে কতটা মূল্যবান। যত বড় বাধাই আসুক, ওর গুরুত্ব আমার কাছে কখনোই কমবে না। তাই ভালোবাসার দিনে ওর জন্য আমার এই ছোট্ট উপহার। নিজের খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। এমন অবস্থায়ও আমার ভালোবাসার মানুষ আমার জন্য এত কিছু করেছে, মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী। চলমান অস্থিতিশীলতার কারণে এবছর বিশ্ব ভালোবাসা দিবসে তেমন কোনো আড়ম্বর ছিল না কঙ্গোতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লা লিগায় ওসাসুনার মাঠে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার সাথে এই ড্রয়ে স্পেনের শীর্ষ লিগে টানা 3 ম্যাচে জয়শূন্য থাকলো কার্লো আনচেলত্তির দল। ম্যাচের 3 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ভিনি। এর 7 মিনিট পরে এমবাপ্পের শট রুখে দিলেও ম্যাচের 15 মিনিটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন এই ফরাসি স্ট্রাইকার। তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় রিয়াল। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে বেলিংহাম। লিড থেকেই বিরতিতে জয় আনচেলত্তি শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। এই অর্ধের শুরুতেই সফল স্পট কিকে ওসাসুনাকে সমতায় ফেরান বুদিবির। বাকি সময়ে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে জালে দেখা পায়নি রিয়াল। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় লস ব্লাঙ্কোসদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে পারবে না বাংলাদেশ। নিজের ইউটিউব চ্যানেলে এমন কথাই জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তবে একেবারেই হিসাবের বাইরে রাখছেন না টাইগার শিবিরকে। জানালেন টুর্নামেন্টে বড় দলকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই মাঠে নামতে চায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে লক্ষ্যে দুবাইতে অনুশীলনে ঘাম ঝরিয়ে নিতে শেষ সময়ের প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত দূর যেতে পারবে টাইগার শিবির? যেখানে শান্তর স্বপ্ন একটি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, সেখানে ভিন্ন কথা বলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট কিপার ব্যাটার এবি ডিভিলিয়ার্স। তার মতে ট্রফি তো দূরের কথা, সেমিফাইনালেই নাকি যেতে পারবে না বাংলাদেশ। নিজের ইউটিউব চ্যানেলে কে ফেভারিট এই শিরোনামে আসন্ন টুর্নামেন্টে দলগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় একথা জানান ভিলিয়ার্স। বাংলাদেশ ভালো দল, তবে আমি মনে করি না তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। আমার কথায় হয়তো বাংলাদেশের সমর্থকরা কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতন শক্তিশালী নয়। তবে বাংলাদেশকে একেবারেই হিসেবের বাইরে রাখেননি সাবেক এই প্রোটিয়া। তার মতে বড় কোনো দলকে হারিয়ে টুর্নামেন্টে অঘটন ঘটানোর সামর্থ্য আছে বাংলাদেশের। নাজমুল শান্ত দারুণ ধারাবাহিক ব্যাটার এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখে। দলে মুশফিক মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞরাও আছে। সেই সাথে তাসকিন চমৎকার পেসার আর অলরাউন্ডার হিসেবে মিরাজও পারফেক্ট। তাদের পক্ষে বড় কোনো দলকে হারানো সম্ভব। এদিকে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানকেও জায়ান্ট কিলার ভাবছেন ডিভিলিয়ার্স। মিস্টার 360 ডিগ্রির মতে এই দু দলের মধ্যে যে কোনো একটি দলও যদি সেমির মঞ্চে যায়, তবে তা হবে ক্রিকেটের জন্যই ভালো। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, যমুনা নিউজের এই ঘন্টা থেকে বিদায় নিলেও পরবর্তী ঘন্টা আবার দেখা হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল।